ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষের খবর, আলোচনার বিশ্লেষণ নিয়ে থাকছে নুসরাত হক আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ সাদিক। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ডাকসু নির্বাচন বর্জন আন্দোলনের ডাক 5 সংগঠনের, হল সংসদে এগিয়ে ছাত্রলীগ। বাংলাদেশের মাটিতে সন্ত্রাসীদের জায়গা নেই, মোদীকে শেখ হাসিনা, উন্নয়নের পাশে থাকবে ভারত। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত বিইআরসির। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা চলছে। কয়েকটি হলে ফলও ঘোষণা করা হয়েছে। নির্বাচনের শুরুতে সকাল 8টায় কুয়েত মৈত্রী ও রোকেয়া হলে খালি ব্যালট বাক্স না দেখানোয় বিক্ষোভ করে ছাত্রীরা। এতে কুয়েত মৈত্রী হলে ভোট বন্ধ থাকে প্রায় 3 ঘন্টা। রোকেয়া হলেও 2 দফা ভোট বন্ধ থাকার পর বেলা 3টায় আবার শুরু হয় ভোট গ্রহণ। এদিকে উপাচার্য বলেছেন, নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কুয়েত মৈত্রী হল ছাড়া বিশ্ববিদ্যালয়ের বাকি 17টি হলে সকাল 8টায় একযোগে শুরু হয় ভোট। কুয়েত মৈত্রী হলে আগেই সিল দেয়া ব্যালট পেপার ভর্তি বস্তা পাওয়া গেলে সকাল 7:30টায় বিক্ষোভে নামে ছাত্রীরা। এছাড়া কর্তৃপক্ষ খালি ব্যালট বাক্স না দেখানোয় ভোট শুরুতে বাধা দেয় প্রার্থী ও ভোটারদের একাংশ। কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে তারা অভিযোগ করেন, আগের রাতে ব্যালটে সিল দেওয়া হয়েছে। এখন আমরা বলছি যে আমাদের কেন পারমিশন দেওয়া হচ্ছে না, আমরা পাশের রুমে যাব, পাশের রুমে যাওয়ার পরে এখন বলছে ভোট স্থগিত। অন্যান্য হলে দেখানো হয়েছে কিন্তু আমাদের হলে দেখানো হয়নি। আমরা খুব চিল্লাচিল্লি করে ভোট শুরু আমরা করতে দেয়নি। এখন ব্যালট বাক্স চেক করে দেখা যাচ্ছে সবগুলো ছাত্রলীগের সিল দেওয়া। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী এবং উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ হল গেটে পৌঁছালে ভোট বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রভোস্ট শবনম জাহানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর নির্ধারিত সময়ের 3 ঘন্টা পর শুরু হয় ভোট গ্রহণ। ভালনারেবল ইনস্টিটিউটের অধ্যাপক মাহবুবা নাসরিনকে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। আমরা কোনো ধরনের অনিয়মের সাথে যুক্ত হই তাহলে সেটা আমাদের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করবে। দুঃখজনক হলেও যে কোনোভাবেই হোক এই ধরনের একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে আমরা কখনো এই দায় অস্বীকার করতে পারি না। সুতরাং আমরা এটা ব্যবস্থা নিব, যদি ভোট দিয়ে শেষ না করতে পারে ওই সময়ের মধ্যে আমাদের এই হল গেটের মধ্যে যারা থাকবে যত সময় লাগে তত সময় পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ট্রাঙ্ক ভর্তি ব্যালট পেপার নিয়ে উত্তেজনায় রোকেয়া হলেও 2 দফা বন্ধ থাকে ভোট গ্রহণ। অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ ও ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটে। তবে বিশ্ববিদ্যালয়ের অন্য হলগুলোতে মোটামুটি শান্তিপূর্ণ ভোট হয়েছে। বেশিরভাগ হলে ছিল ভোটারদের দীর্ঘ লাইন। ছাত্রলীগের ভিপি প্রার্থী ভোট দেন হাজী মোহাম্মদ মহসিন হলে। জিএস প্রার্থী ভোট দিয়েছেন সার্জেন্ট জহুরুল হক হলে। এখানে সকল লোকেরা আছে, কারণ লাইনে দাঁড়াতে সবাই পারবে, তো লাইনে যারা দাঁড়াবে তারাই ভোটের সিরিয়ালে যাবে। এটা আসলে যারা সাংগঠনিকভাবে দুর্বল, যাদের ভোটারই নাই, তাদের এই অজুহাতগুলো বাংলাদেশে সারা জীবন গুজব হিসেবেই চলে আসছে। সকাল থেকে বিভিন্ন হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নির্বাচনে ভোটের পরিবেশ সুষ্ঠু থাকার দাবি করেন তিনি। শিক্ষার্থীরা নিজেদের মতো করে সুশৃঙ্খলভাবে তারা কিউতে আছে এবং ভোট এভাবেই হয় এবং সেভাবেই তারা আছে। অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে সকলে এক জায়গায় থেকে ভোট প্রয়োগ করছে, এটি সবচেয়ে আমাদের আনন্দের। তবে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে দুপুরে বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সহ 5টি ছাত্র সংগঠন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দেন তারা। অবিলম্বে ভোট বাতিল করে পুনঃ তফসিল ঘোষণা করতে হবে। আমরা বলেছি যে একাডেমিক ভবনে ছাড়া হলগুলোতে ভোটের পরিবেশ নেই। পুনঃ তফসিল ঘোষণা করে একাডেমিক ভবনেই ভোট গ্রহণ করতে হবে। গতকাল রাত জগন্নাথ হল, আপনার শামসুন্নাহর হল, কুয়েত মৈত্রী হল সহ প্রায় বেগম রোকেয়া হল সহ প্রায় সকল হলে আপনার ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়েছে। ছাত্রলীগ প্রশাসনের উপস্থিতিতে আমাদের উপরে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। পুনঃতফসিল দিয়ে আবারও ভোটের দাবিতে বিকেলে উপাচার্যের কার্যালয়ের সামনে কিছু সময় অবস্থান নেন বামপন্থী ও ছাত্রদল সহ 5টি সংগঠনের নেতাকর্মীরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্রলীগ বিরোধী নীতি নিয়ে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছিল ছাত্রদল ও বাম জোটের নেতাকর্মীরা, তা প্রতিহত করা হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এইসব মন্তব্য করেন।
হল প্রভোস্টের উপর হামলা করেছে, হলের জানালার কাঁচ ভেঙেছে, আপনারা দেখেছেন, এবং দরজা ভেঙেছে। সেখানে আপনার আমাদের যে চিফ রিটার্নিং অফিসার শ্রদ্ধাভাজন মাহফুজ স্যারের উপর হামলা করেছে, চরমভাবে হেনস্থা করেছে। আমরা ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শুনেছি, তারা 5 জন শিক্ষার্থী একসঙ্গে থানায় গিয়েছে, তারা মামলা করছে। যারা গিয়েছে তাদের নামে মামলা হচ্ছে, ইতিমধ্যে সম্মত রুজু হয়ে গেছে। আমরা ইতিমধ্যে দাবি জানিয়েছি তাদের স্থায়ীভাবে একাডেমিক বহিষ্কার করার জন্য। ডাকসু নির্বাচনের কথা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, ভোটের ফল সম্পর্কে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলনে নামা ছাত্র সংগঠনগুলি বা কি বলছে এই মুহূর্তে? আপনি যদি আপনার কাছে যে ভোটের ফলগুলি রয়েছে সেইগুলি যদি আমাদের একটু জানিয়ে দেন। সন্ধ্যা 6টার পর থেকে হল সংসদের নির্বাচনের ফলগুলো আসতে শুরু করে। আমি 12টি হলের এখন পর্যন্ত ফলাফল পেয়েছি, যার মধ্যে এফ রহমান হলের ভিপি হয়েছেন ছাত্রলীগ মনোনীত প্রার্থী আব্দুল আলিম, জিএস হয়েছেন আব্দুর রহমান, ফজলুল হক হলের ভিপি হয়েছেন স্বতন্ত্র মাহমুদুল হাসান, আর ছাত্রলীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান হয়েছেন জিএস। শহীদুল্লাহ হলের ভিপি হয়েছেন ছাত্রলীগ মনোনীত প্রার্থী আহমেদ সোহান, জিএস হয়েছেন ইরফানুল হক সৌরভ, তিনিও ছাত্রলীগ মনোনীত। জগন্নাথ হলের ভিপি জিএস দুজনই ছাত্রলীগ মনোনীত, উৎপল বিশ্বাস ভিপি এবং জিএস কাজল দাস। এস এম হলেরও দুজনই ছাত্রলীগ মনোনীত, এর মধ্যে ভিপি এম এম কামাল উদ্দিন, জিএস জুলিয়াস সিজার। আর জসিমউদ্দিন হলেরও দুইজনই ছাত্রলীগ মনোনীত, এর মধ্যে ফরহাদ আলী ভিপি, ইমাম হোসেন জিএস। সূর্য সেন হলেরও দুইজনই ছাত্রলীগ মনোনীত, এর মধ্যে জামান সোহান ভিপি, সিয়াম রহমান জিএস। জিয়া হলের দুইজনই ছাত্রলীগ মনোনীত, এর মধ্যে শরীফুল ইসলাম ভিপি, হাদিবুল হোসেন তিনি জিএস। জহুরুল হক হলের দুইজনই ছাত্রলীগ মনোনীত, এর মধ্যে ভিপি সাইফুল্লাহ আব্বাস, জিএস রিফাত উদ্দিন। ফজিলাতুন্নেসা মুজিব হল একটি মাত্র মেয়েদের হলের ফল এখন পর্যন্ত আমরা পেয়েছি, সেটির ভিপি আশা স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তিনি ভিপি হিসেবে মনোনীত হয়েছেন। আর জিএস হিসেবে মনোনীত হয়েছেন ছাত্রলীগ মনোনীত প্রার্থী সারা বিনতে জামান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভিপি আকমল হোসেন এবং জিএস মেহেদি হাসান, তারা দুইজনই ছাত্রলীগ মনোনীত। হাজী মোহাম্মদ মহসিন হলের ভিপি তৌহিদুল হক এবং জিএস মেহেদি হাসান, এই দুইজনই ছাত্রলীগ মনোনীত। আর আরেকটি বিষয় যেটি হচ্ছে, এর আগে দুপুর 1টার দিকে ডাকসু নির্বাচন বয়কট করে ছাত্রলীগের বাইরে আর যে সকল ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা সবাই ডাকসু নির্বাচন বয়কট করে। তারপরেই তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে, একজোট হয়ে সেই বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে। পরবর্তীতে তারা সেখান থেকে সরে গিয়ে ভিসির বাসভবনের সামনে অবস্থান করে এবং সেখানে ভিসির বাসভবন 2 ঘন্টা ব্যাপী অবরুদ্ধ করে রাখে এবং সেখানে জানানো হয় যে আজকে রাতের মধ্যে নির্বাচন বাতিল করতে হবে এবং ভোটের ফলও বাতিল করে পুনঃতফসিল ঘোষণা করতে হবে এবং নির্বাচন আবারও নিতে হবে। তার পরবর্তীতে তারা সেখান থেকে সরে গিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয়, সেখানেও সন্ধ্যা 6টা পর্যন্ত তারা অবস্থান নেয়। পরবর্তীতে সেখান থেকে জানানো হয় যে আগামীকাল সকাল 10টায় তারা ধর্মঘট ডেকেছে এবং সেই ধর্মঘটের অংশ হিসেবে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করবে এবং সেখান থেকে লাগাতার ধর্মঘটে যাবে যদি আজকে রাতের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের ফল এবং ভোট বাতিল না করে। আমরা এই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছিলাম, কয়েকজনের সাথেই কথা বলেছিলাম। এর মধ্যে ডাকসু নির্বাচন পরিচালনা সংক্রান্ত কমিটির উপদেষ্টা অধ্যাপক মাকসুদ কামাল আমাদেরকে জানিয়েছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া, আর যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিয়েছে। তার উদাহরণ হিসেবে তিনি এনেছেন কুয়েত মৈত্রী হলের ঘটনাটি, সেখানে নির্বাচনে কারচুপি হওয়ার অভিযোগ। জনাব নুরে আলম, আপনাকে ধন্যবাদ। ডাকসু নির্বাচনে ভোটের পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ছাত্র নেতারা। বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন বলছেন সরকারের ইঙ্গিতে ডাকসুতে এবার কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আক্তারুজ্জামানের মতে সার্বিক মূল্যায়নে নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভোট বর্জন করে ইস্যু সৃষ্টির চেষ্টা করছে একটি মহল। দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন। অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করে আবার নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রলীগ ছাড়া সব প্যানেল।
ভোটের শেষ মুহূর্তে ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের নির্বাচন বর্জন দুঃখজনক বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান। বেশ উৎসবমুখর পরিবেশেই এবারকার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত আজকে হলো। 1টা-1.5টা পর্যন্ত ইলেকশন করে শেষ বেলায় এই হঠাৎ করে এরকম প্রত্যাহার করা, এর পিছনে হতে পারে কেউ কোনো অন্য এজেন্ডা বাস্তবায়িত করতে চায়। তবে ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন বলছেন, অনিয়মের দিক থেকে জাতীয় নির্বাচনকেও হার মানিয়েছে এবারের ডাকসু নির্বাচন। সরকারের ইঙ্গিতে নির্দেশেই ঘটনা ঘটেছে। সরকার জাতীয় নির্বাচন যেই প্রক্রিয়ায় তারা সম্পন্ন করেছে, একই প্রক্রিয়ায় তারা ডাকসু নির্বাচনে তারা গায়ের জোরে তারা প্রশাসন যন্ত্র ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একবার ন্যাক্কারজনকভাবে একবারে নগ্নভাবে তারা হস্তক্ষেপ করে তারা এই নির্বাচনে সরকারি ছাত্র সংগঠন জিতানোর জন্যই এই ঘটনা সংঘটিত করেছে। এটা কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে। ভোটের পরিবেশ নিয়ে ভিন্নমত থাকলেও সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন চালু করার পক্ষে মত দিয়েছেন সাবেক ছাত্রনেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী প্রশ্রয় পাবে না। গণভবন থেকে দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে একথা বলেন শেখ হাসিনা। এ সময় উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ভারত থেকে 1100টি বাস ট্রাক আমদানি সহ 4টি প্রকল্প উদ্বোধন করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হবার পর সোমবার প্রথম ভিডিও কনফারেন্সে মুখোমুখি হলেন দুই শীর্ষ নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশা করি যে বাংলাদেশের সবে ভালো আছে। গণভবন প্রান্ত থেকে শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুক্ত নরেন্দ্র মোদী যৌথভাবে 4টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। এর মাধ্যমে বিআরটিসির জন্য 600 বাস ও 500 ট্রাক যুক্ত করার পাশাপাশি উদ্বোধন করা হয় 5 জেলায় 36টি কমিউনিটি ক্লিনিক, পিরোজপুরের ভান্ডারিয়ায় পানি শোধনাগার এবং ন্যাশনাল নলেজ নেটওয়ার্কের সম্প্রসারণ কার্যক্রম। ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদী বলেন, উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের সহযোগী হয়ে পাশে থাকবে ভারত। দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় করার প্রতিশ্রুতি দেন তিনি। और मुझे पूरा विश्वास है कि पिछले 5 वर्ष हमारे लिए जितने गौरवशाली रहे हैं, आगामी 5 वर्षों में हमारे द्विपक्षीय संबंध उससे भी अधिक ऊंचाई हासिल करेंगे। সহযোগিতামূলক এসব প্রকল্পের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। তিনি বলেন, বহুমুখী ও বহুমাত্রিক সহযোগিতার ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত। দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে আমাদের এ অঞ্চল এবং এর বাইরে সন্ত্রাসবাদ দূর করতে আমরা বদ্ধপরিকর। বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে এবং সন্ত্রাসবাদী সংগঠনকে কখনোই বাংলাদেশের মাটিতে আশ্রয় প্রদান করা হবে না। পরে বিআরটিসি ডিপো সহ বিভিন্ন জেলায় প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শেখ হাসিনা। প্রায় 600খানা বাস নতুন আনতে পারলাম, যা আমাদের ঢাকা শহর সহ আন্তঃজেলা যোগাযোগে আরও বেশি সুযোগ সৃষ্টি করে দেবে, যা যানজট নিরসনে অবদান রাখবে। সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। ব্লু ইকোনমি ও মেরিটাইম, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, মহাকাশ গবেষণা, ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি ও সাইবার সিকিউরিটির মতো খাতেও উভয় দেশ সহযোগিতা সম্প্রসারিত করেছে বলে জানান দুই দেশের শীর্ষ নেতৃত্ব। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে আসন হারিয়েছে বিএনপি। নির্বাচনে জয় পেতে সক্ষম নেতাদের মনোনয়ন দেয়নি দলটি। একাদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্য, রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এমন মন্তব্য করেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি ঐক্যফ্রন্টে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। তার নমিনেশন নিয়ে সেখানে একেবারে যাকে বলে নমিনেশন বাণিজ্য করেছে। কোনো কোনো জায়গায় এমনও গেছে যে হয়তো একজনকে নমিনেশন দিয়ে দিয়েছে, সে যে নমিনেশন সাবমিট করেছে, কিছুক্ষণ পরে ওটা বাতিল আর একজনকে দিয়ে দিল। তিনি যেতে না যেতেই সেটা বাতিল তো আর একজন পেল, তাকে বাদ দিয়ে আরও একজন। কোনো কোনো সিটে এমনও হয়ে গেছে যে হয়তো 2 দিন আগে নমিনেশন পরিবর্তন। মানুষ তো দ্বিধাগ্রস্ত হয়ে যায়, মানুষ ভোট দেবে কীভাবে? এবং তাদের নিজেদের যে ভোট ব্যাংক, তারাই তো ভোট দিতে পারেনি, তারাই তো দ্বিধাগ্রস্ত। তারপর আবার যখন নির্বাচন শুরু হলো, কোনো কথা নেই, বার্তা নেই, কেউ কেউ দুপুর 12টার মধ্যে বললো আমি নির্বাচন বয়কট করলাম। কেন বয়কট করলেন? তার কোনো সদুত্তর নেই।
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টেও পাওয়া যাচ্ছে না সাকিবকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী 20 মার্চের আগে মাঠে নামতে পারবেন না এই অলরাউন্ডার, নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এদিকে আইসিসির বাধ্যবাধকতা না থাকায় বিশ্বকাপের জন্য কোনো প্রাথমিক স্কোয়াড দিচ্ছে না বিসিবি। 23 এপ্রিলের মধ্যে ঘোষণা হবে চূড়ান্ত স্কোয়াড। রানিং জিম শুরু করেছিলেন, নেটে টুকটাক হাতও ঘুরিয়েছেন। প্রত্যাশা ছিল ক্রাইস্টচার্চে দলের সঙ্গে যোগ দিবেন সাকিব, কিন্তু সোমবার চিকিৎসকরা জানিয়েছেন মাঠে ফিরতে সাকিবের লাগবে আরও অন্তত 9 থেকে 10 দিন। নিউজিল্যান্ডের তৃতীয় টেস্টেও নিয়মিত অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে হবে টাইগারদের। ভালো খবর, মুশফিকের অবস্থার উন্নতি হচ্ছে। তৃতীয় টেস্টের আগেই খেলার মতো ফিট হয়ে উঠবেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। মেডিকেলে যে রিপোর্টটা পেয়েছি সেটাও 20 তারিখ পর্যন্ত সে কিন্তু আপনার ইজ নট ফিট, সো নিউজিল্যান্ডে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। রিকভারি করছে, বাট এটা হয়তো বা টেস্টের 2-3 দিন আগে বলা যাবে কি অবস্থা আছে, তো হোপফুলি সে খেলবে। নিউজিল্যান্ডে সিরিজ চলাকালীন বিশ্বকাপ নিয়েও ভাবতে হচ্ছে বিসিবিকে। আইসিসির নতুন নিয়মে প্রাথমিক দল দেওয়ার বাধ্যবাধকতা নেই, তাই তাড়াহুড়ো করছে না বোর্ড। তবে ভিসার জন্য স্কোয়াডের 15 জনের বাইরে আরও কয়েকজনের কাগজপত্র গুছিয়ে রাখা হবে। যে নিয়মটা ছিল একটা স্কোয়াডতে 30 জনও দিয়ে দিতে হতো, এবং যদি কোনো প্লেয়ার কোনো সময় চেঞ্জ করতে তার আমাদেরকে ওই 30 জনের মধ্যে থেকেই নিতে হতো। বাট এখন কিন্তু ওই জিনিসটা নতুন নিয়ম করেছে যে আপনার 23 এপ্রিলের মধ্যে আমাদেরকে 15 জনের নাম দিয়ে দিতে হবে। তারপরে মনে করেন যে আপনার 22 মে পর্যন্ত আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। 22 মের পর যদি আপনার কোনো প্লেয়ার ইনজুর্ড হয়, মানে নর্মালি যে ইনজুরির কারণে কিন্তু আমরা চেঞ্জ করলে যে কোনো প্লেয়ার কিন্তু আমরা পাঠাতে পারবো। ট্রাইনেশন সিরিজ খেলতে 1 মে আয়ারল্যান্ডে যাবে টাইগাররা। তার আগে 22 এপ্রিল থেকে দেশের মাটিতে শুরু হবে অনুশীলন ক্যাম্প। ট্রাইনেশন সিরিজ শেষে 18 মে ইংল্যান্ডের লেস্টার সিটিতে বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সফল মিশন শেষে কম্বোডিয়া থেকে সোমবার রাতে দেশে ফিরেছে জাতীয় দল। পরদিন অনূর্ধ্ব 23 দল নিয়ে কাতার গেছেন জেমিডে। 10 দিনের কন্ডিশনিং ক্যাম্পে এফসি বাছাইয়ের প্রস্তুতি সারবে লাল সবুজ। শিষ্যদের উপর আস্থা আছে কোচের, বাছাই উতরে চমক দিতে চান সুফিল রবিউলরা। কম্বোডিয়া থেকে ফিরে বিশ্রামের সুযোগ নেই। সুফিল মতিনদের চড়তে হচ্ছে কাতারের বিমানে। জাতীয় দলের 12 জন আছে জেমিডের অনূর্ধ্ব 23 স্কোয়াডে। এএফসি চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের প্রস্তুতির লক্ষ্যে কাতারে 10 দিনের কন্ডিশনিং ক্যাম্প। সেখান থেকে 20 মার্চ বাহরাইনে যাবে লাল সবুজ। জাতীয় দল পোক্ত করতে তারুণ্যে ভরসা জেমিডের। অনূর্ধ্ব 23 দলটা তাই ভেবেচিন্তে ঠিক করেছেন। কম্বোডিয়ার মাঠে জয় সবার আত্মবিশ্বাস বাড়িয়েছে, সবাই উন্নতি করছে, সামনে এগিয়ে যেতে চাই। ফোকাস এখন বাহরাইনের এএফসি টুর্নামেন্টে। চ্যালেঞ্জটা কঠিন, দলে কিছু পরিবর্তন এসেছে। আমার বিশ্বাস সবাই সেটা ভালোভাবে নেবে। এই ক্যাম্প প্রস্তুতিতে কাজে দেবে। কম্বোডিয়ার মাঠে জয় কোচের কাজে গতি আনবে। বাহরাইনে কন্ডিশন কাতারের মতো, এ কারণে ওখানে ক্যাম্প করা। এফসি বাছাইয়ে লড়তে হবে স্বাগতিক বাহরাইন, ফিলিস্তিন ও শ্রীলঙ্কার বিপক্ষে। স্কোয়াডে যারা আছে সবাই অনেক ভালো প্লেয়ার। সকলের ইচ্ছা যে আমরা অ্যাটলিস্ট কোয়ালিফাই করে আমাদের দেশকে ভালো একটা সারপ্রাইজ দিতে চাই। এখন যে প্লেয়ারগুলো আছে, ইয়াং হোক সিনিয়র হোক, সবাই একটা মনে করেন সবাই চায় যে টিমটা জিতানোর জন্য টুগেদার সবাই একসাথে খেলার জন্য চেষ্টা করে। আর একসাথে খেললেই কোনো টিমরে হারানো এত সহজ না, আমি যেটা মনে করি। কাতারের প্রস্তুতি ক্যাম্পে পরিকল্পনা গুছিয়ে নিতে চায় কোচিং স্টাফ। নিজেদের ওপর আস্থা রাখছেন সুফিল রবিউলরা। এএফসি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচ 22 মার্চ, স্বাগতিক বাহরাইনের বিপক্ষে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল শুরু হচ্ছে নারী সাব চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নেপাল ও ভুটান। এদিকে নেপালে পৌঁছে প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ। টুর্নামেন্টে অংশ নিতে রোববার নেপালে পৌঁছায় সাবিনা কৃষ্ণারা। ভ্রমণ ক্লান্তির জন্য গতকাল বিশ্রাম নিয়েছে লাল সবুজ। সোমবার স্থানীয় পুলিশ গ্রাউন্ডে নিজেদের ঝালিয়ে নিয়েছে ছোটনের শিষ্যরা। সেখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে না। 14 মার্চ নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। একদিন বিরতির পর স্বাগতিক নেপালের বিপক্ষে নামবে সাবিনারা। আজকের মতামত পাঠানোর বিষয় ছিল গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত বিইআরসির। এবারে জানিয়ে দিব এই বিষয়ে পাঠানো কিছু মতামত। জাহিদ বলেছেন, অহেতুক এমন করে গ্যাসের দাম বাড়ানোর কোনো যুক্তি দেখি না। কানিজ জানিয়েছেন, গ্যাসের দাম বাড়ানো আর মধ্যবিত্তের পেটে লাথি মারা একই কথা। মাহফুজ মনে করছেন, দাম বাড়ানোর দিকে মনোযোগ না দিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা উচিত। রুনার আশা বিইআরসি তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসবে।
তাহসান বলছেন গ্যাসের দাম বাড়িয়ে কোম্পানিগুলো লাভের পাহাড় বানাচ্ছে আর কষ্ট করছে সাধারণ মানুষ। জয়া বলছেন কয়েকদিন পর পর দাম বাড়ানোর নাটক না করে একবারেই ঘোষণা দিলেই পারে। নাহিদ বলছেন গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে সরকার যেন চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়ে উদ্যোগী হয়। আবারও গ্যাসের দাম বৃদ্ধি করা অন্যায় বলেছেন রিনা। এমনিতেই জীবনযাত্রার খরচ বাড়ছে, তার উপর আবার গ্যাসের দাম বৃদ্ধি করার প্রস্তাব অযৌক্তিক বলেছেন রুহুল। নিপা বলছেন এ বিষয়ে জনগণের মতামতের উপর গুরুত্ব দিতে হবে। এই ছিল রাত 9টার বাংলাদেশ আয়োজন।